আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা আল্লাহ পাকের রহমতে মাস্টার বই শেষ করার মিশনের 4 নাম্বার ক্লাসে চলে এসেছি দেখতে দেখতে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হবে রাইট ফর্ম অফ ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা অলরেডি পড়া শেষ করেছি। তো এখন রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা এগিয়ে যাব। তো ক্লাস শুরু করে দিই তাহলে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে চলে এসেছি, আমাদের ক্লাস নাম্বার 4। তো আপনারা মাস্টার যার যে বই সমস্যা নাই, আপনারা টপিকটা বের করলেই হবে। এখানে এডিশনের কোনো বিষয় আসলে সমস্যা নাই, টপিক নেম দেখে সূচিপত্র থেকে বের করলেই হবে। ওকে, তো রাইট ফর্ম অফ ভার্ব দেখেন, রাইট ফর্ম অফ ভার্বে এটা কিন্তু অনেক হিউজ একটা সিলেবাস। 477 পৃষ্ঠা থেকে শুরু হয়ে 526 পৃষ্ঠা পর্যন্ত গেছে বিষয়টা, 49 পৃষ্ঠা পর্যন্ত এটা রুলস। সো অনেক মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে যাতে করে আমরা এগুলা ক্র্যাক করতে পারি, ঠিক আছে? তো এতগুলো রুলসের মধ্যে প্রথম রুলসই আমাদের পড়ার কোনো দরকারই নাই। রুলস মানে এক্সারসাইজ পড়বো, কিন্তু প্রথমটা পড়ার কোনো দরকার নাই। এগুলা কেন দরকার নাই খেয়াল করেন, কেন দরকার নাই। আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন এখানে দেখেন, আই সি এ বার্ড ইয়েস্টারডে, ঠিক আছে? আমি একটা পাখি দেখেছি গতকাল। ইয়েস্টারডে মানে কি? পাস্ট। তাহলে আমি এখন কি করব? স, তাই তো? এখন তার ইয়েস্টারডে লেখা নাই, আমি এখন লিখে দিলাম TOMORROW, I see a bird tomorrow, ঠিক আছে? তো এখানে টুমরো বলতে কি আর আজকে বোঝাচ্ছে, না গতকাল বোঝাচ্ছে, না সামনের দিন বোঝাচ্ছে? টুমরো বলতে কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে। তখন লিখতে হবে আই উইল সি এ বার্ড টুমরো, ঠিক আছে? তাইলে অতীত বুঝাইলে ইয়েস্টারডে থাকে, বা ইয়েস্টারডের মতো অন্যান্য এগো, লং এগো, ওয়ান্স আপন এ টাইম এগুলা থাকে। ভবিষ্যৎ বুঝাইতে হইলে আপনার টুমোরো থাকে, অথবা আপকামিং ডেইজ, আপকামিং ইয়ার্স, অথবা ভবিষ্যতের কোনো তারিখ থাকে। তাহলে কথা হইলো বর্তমান বুঝাইতে কি থাকে? ডিয়ার স্টুডেন্টস, এখানেই মজা যে বর্তমান বুঝাইতে হইলে আসলে এরকম কোনো চিহ্ন বা কোনো ইন্ডিকেটর লাগে না। এখন যদি এরকম সেন্টেন্স থাকে, ধরেন আই সি এ বার্ড ড্যাশ সি, এরকম যদি সেন্টেন্স থাকে আই সি এ বার্ড, তারপরে ফুল স্টপ, এইরকম সেন্টেন্সে ইয়েস্টারডেও নাই, টুমোরোও নাই, তাহলে কিছুই নাই, কোনো নির্দেশক নাই যে অতীত, বর্তমান না ভবিষ্যৎ কি হবে, এর কোনো নির্দেশক নাই। এরকম যদি থাকে ওটা আপনার PRESENT, প্রেজেন্ট INDEFINITE, ওটা আপনার সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে কোনো সন্দেহ নাই। কি বললাম? অতীত নির্দেশক যদি কোনো শব্দ, ইয়েস্টারডে, অ্যাগো, লং এগো, অথবা ভবিষ্যৎ নির্দেশক টুমোরো, আপকামিং ডেজ, আপকামিং ইয়ার্স, এগুলা হইলে অতীত করব বা ভবিষ্যৎ করব, কিন্তু কোনো নির্দেশক শব্দ নাই। যেমন আই সি এ বার্ড, তাহলে কি করব? প্রেজেন্ট করব। আই যেহেতু আছে, এখানে উত্তর সি, সি হবে। আই না থেকে যদি সি থাকতো, তাহলে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের সাথে এস যুক্ত করলে কি হইতো? সিজ, সি সিজ এ বার্ড, এটাই উত্তর, ঠিক আছে? তাহলে এবার কোশ্চেনে খেয়াল করেন, এগুলো তো আমরা পড়বো না, আগেই ক্রস দিলাম। The teacher said the earth round the sun, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এইখানে কি অতীত বা ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ আছে? আসলে এখানে কোনো নির্দেশক শব্দই নাই। দ্য আর্থ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিক ঘুরে, এখানে অতীত বা ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ নাই, তাহলে প্রেজেন্ট হবে। যেহেতু আর্থ থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস মুভ হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তারপরে সেন্টেন্সটা খেয়াল করেন, দ্য ম্যান সেলডম স্মোক, সেলডম মানে খুবই কম, মানে খায় না বললেই চলে, এরকম খুবই কম।
কদাচিৎ, কদাচিৎ মানে সেলডমস, আর কদাচিতের বাংলা অর্থ হচ্ছে খুবই কম। দ্য ম্যান সেলডম, তাহলে দেখেন অতীত নির্দেশক, ভবিষ্যৎ নির্দেশক, মানে এক কথায় নির্দেশক এই রিলেটেড কোনো শব্দই নাই। তাই ম্যান তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস, স্মোকস। পরেরটা দেখেন রবীন্দ্রনাথ, STORY, স্টোরি লেখে নাই, RIES, স্টোরিজ লেখছে, মানে প্লুরাল করছে, পাইছেন? প্লুরাল করছে যে, তাইলে এখন আর এস এগুলা এস বাই এস এগুলা হবে না, এখন প্লুরাল হবে, মানে হ্যাভ হবে। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিং, মানে লাস্টের দিকে, এন্ডিং এর দিকে সারপ্রাইজ থাকে। তো এন্ডিং এর দিকে যেহেতু সারপ্রাইজ থাকে, এখানে তো অতীতের ভবিষ্যতের তো কোনো কথা আর বলে নাই, বলছে বলে নাই, তাহলে প্রেজেন্ট টেন্স হয় হ্যাভ হবে অথবা হ্যাজ হবে। তো হ্যাজ তো সিঙ্গুলারে বসে, স্টোরিজ এখানে তো প্লুরাল দেওয়া আছে, তাহলে হ্যাজ হবে না, হবে হচ্ছে হ্যাভ। আশা করি বুঝতে পারছেন। উই অফেন এ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, সার্কামস্টেন্সেস মানে হচ্ছে পরিস্থিতি, আমরা মাঝে মাঝেই পরিস্থিতির শিকার হই, ঠিক আছে না? তো পরিস্থিতির যে শিকার হই, আমি তো বলি না টুমোরো পরিস্থিতির শিকার হব বা ইয়েস্টারডে পরিস্থিতির শিকার হয়েছিলাম, এই অতীত বা ভবিষ্যৎ নির্দেশক তো কিছু বলি নাই, বলেছি কি? বলিনি। তাহলে প্রেজেন্ট, পাস্টও হবে না, ফিউচারও হবে না, হবে শুধু সিম্পল প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, উই তো প্লুরাল, এটা তো সিঙ্গুলার না, এটা তো প্লুরাল, তাহলে এস বাই এস এর চক্কর নাই। ফলেন তো পাস্ট পার্টিসিপল, ফেল্ড তো পাস্ট, ডিড ফল তো পাস্ট, তাহলে প্রেজেন্টে আসে শুধু ফল, তাহলে এটাই লিখবো, ঠিক আছে? এই হচ্ছে আপনার বিষয়, যে এখানে অতীত বা ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ না থাকলে প্রেজেন্ট করব, আর প্রেজেন্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না থাকে তাহলে ভার্ব যেটা আছে সেটাই হবে, মানে এস বাই এস যুক্ত হবে না। খুবই পানির মতো পরিষ্কার নিয়ম, আশা করি বুঝতে পারছেন। 5, 6, 7 আপনাদের HW দিছিলাম, অনেকে ক্লাসে লাইভ ক্লাসে করে ফেলছে 5, 6, 7। এটা তো লাইভ ক্লাস রেকর্ডটা দিতে পারছি না, কারণ আমার কারেন্ট চলে গেছে, তো যার কারণে আমি ক্লাসটা আবার রিমেক করে নতুন করে রেকর্ড করে নিজে বানাচ্ছি, জানি যারা রেকর্ড ক্লাস দেখেন তাদের জন্য কোনো অংশ কমতি না হয়, এই উদ্দেশ্যে আমি বানাচ্ছি। সো আপনারা এগুলো HW করে নেবেন, লাইভ ক্লাসে এগুলো HW পোলাপানে অলরেডি ক্লাসে করে ফেলছিল। সো আপনারা যারা রেকর্ড ক্লাস করেন না, সরি লাইভ ক্লাস করেন না, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, রেকর্ড ক্লাস বর্জন করে লাইভ ক্লাসে যুক্ত থাকবেন। ধন্যবাদ। পরের রুলসে চলে যাই। এটা তো আমাদের এক্সারসাইজ পেজ, ওই যে এগুলো HW দিছিলাম। আচ্ছা, সো এই 10 নাম্বার আর 11 দেখেন বড় বড় গোল্লা দেওয়া, তার মানে এগুলাতে ঘাপলা আছে। 11 নাম্বারটা ক্লাসে খুব ভালো করে বুঝাইছিলাম, অনেক সময় নিয়ে বুঝাইছিলাম, কারণ এই 11 নাম্বার, এই দেখেন কি লিখছি, অ্যাডভার্ব প্লেসমেন্ট, এটা হচ্ছে 11 নাম্বারে একটা আলাদা রুলসে পড়ছে অ্যাডভার্ব প্লেসমেন্টে। 10 নাম্বার অ্যাডভার্ব প্লেসমেন্টের রুলসে পড়ছে। এটা এত ভালো করে বুঝাইছি কারণ এটার সাথে সম্পৃক্ত আরও 3-4টা রুল, 3 থেকে 4টা রুল আমরা সামনে পড়ব। সো আপনারা যারা লাইভ ক্লাস করেন নাই, আপনাদের উদ্দেশ্যে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, কোনো বিষয়ই না এটা। এই যে দেখেন এখানে এই যেগুলো বুঝাইছিলাম, হ্যাঁ, তো আপনাদের তো ভালো করে বুঝাইতে হবে। পেজটা আমি একটু ক্লিয়ার করে নিই, কেমন? না, পেজটা ক্লিয়ার হয়ে গেল আল্লাহর রহমতে। আমরা এখন চলে যাই। দেখেন এইটার টপিকের নাম হচ্ছে অ্যাডভার্ব প্লেসমেন্ট, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, টপিকের নাম কি দিলাম বলেন তো? অ্যাডভার্ব প্লেসমেন্ট। তো অ্যাডভার্ব প্লেসমেন্ট যদি টপিকের নাম হয় তাহলে প্লেসমেন্ট মানে অবস্থান, আর অ্যাডভার্ব মানে তো অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বকে আমরা কই বসাবো? আপনি ধরেন একটা নতুন জিনিসপাতি কিনলেন, আপনার বাসায় শোপিস কিনলেন, সেট করবেন,
তো এখন শোপিসটা বাসায় তো সবকিছু আগে থেকে সুন্দর করে সাজানো, শোপিসটা কই বসাবেন? এই ডাইনিং এর একটা রুমে কোনায় পছন্দ হলে এখানে বসাই দিলেন। তো শোপিসটা আপনি ডাইনিং রুমে আসলে অ্যাডজাস্ট করলেন, ডাইনিং রুমে আসলে প্লেসমেন্ট করলেন। কি করলেন বলেন তো? প্লেসমেন্ট করলেন। আমরা এখন শোপিস না, আমরা প্লেসমেন্ট করব অ্যাডভার্ব। ওই অ্যাডভার্বের প্লেসমেন্টটাই আমরা শিখব, কেমন? তো অ্যাডভার্বের প্লেসমেন্ট, অ্যাডভার্বের সঠিক অবস্থান শিখতে হলে ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? ঠিক আছে, আমি অ্যাডভার্বের ক্লাস নিতে গেলে বেসিকের ক্লাস নেওয়া হয়ে যাবে। সো আমি আসলে এখানে বেসিকের বিষয়ে আলোচনা করব না, আমি সরাসরি মুদ্রা পয়েন্টে চলে যাব, যার মাধ্যমে আপনি শর্টকাট টেকনিকে অ্যাডভার্ব ধরতে পারবেন। দেখেন, আপনারা অনেকেই জানেন একটা ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটাই অ্যাডভার্ব। অনেকেই জানেন, ইয়েস দ্যাটস রাইট। একটা ওয়ার্ডের সাথে ইফ ইউ ইউজ এলওয়াই বিসাইড আ ওয়ার্ড দেন ইট উইল বি অ্যান অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব হয়ে যাবে, দ্যার ইজ নো হার্ম, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। কিন্তু এলওয়াই ছাড়াও অ্যাডভার্ব হয়, যেমন না একটা অ্যাডভার্ব, দেন একটা অ্যাডভার্ব, অলরেডি এটা একটা অ্যাডভার্ব। সো দিজ আর দ্য অ্যাডভার্বস উইদাউট ইউজিং এলওয়াই। এলওয়াই ছাড়া এগুলোতে আপনার অ্যাডভার্ব ইউজ হয়েছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে 80% ক্ষেত্রে অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে এলওয়াই যুক্ত ওয়ার্ড। বাট দেয়ার আর সাম ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডস আছে যেখানে এলওয়াই ইউজ হবে না, তারপরেও কি অ্যাডভার্ব হয়ে যাবে। তো এই ওয়ার্ডগুলো আমি যে কয়টা লিখে দিলাম, নাও, দেন, অলরেডি, আপাতত এই কয়টাই মনে রাখেন যে এলওয়াই ছাড়া এগুলো অ্যাডভার্ব হয়। কেন বলতেছি? কারণ আমি যে রাইট ফর্ম অফ ভার্বের যে অংশটা শেখানোর জন্য অ্যাডভার্বে হাত দিলাম, ওই অংশটা আসলে অ্যাডভার্ব নিয়ে বেশি কাহিনী করে নাই, তাই আমাদের বেশি ডিপলি শেখার দরকার নাই। অ্যাডভার্বের আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা ডিপলি শিখব, এই চ্যাপ্টারে ডিপলি শেখার দরকার নাই। তো সেই ক্ষেত্রে এলওয়াই যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব মনে রাখবেন, অলরেডি অ্যাডভার্ব মনে রাখবেন, নাও, দেন, এগুলো অ্যাডভার্ব মনে রাখবেন। মানে এলওয়াই যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত ওয়ার্ড ছাড়া নাও, দেন, অলরেডি, অ্যাডভার্ব, এই কয়েকটা জাস্ট মনে রাখবেন, লিখে রাখবেন। তাহলে আমরা যে রুলটা পড়তে যাচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বের যে রুলটা পড়ার জন্য আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতেছি, ওই পারপাসটা আমাদের সলভ হবে। আশা করি বুঝতে পারছেন। সো ঠিক আছে, অ্যাডভার্ব নিয়ে আলোচনা এই পর্যন্ত। এবার প্লেসমেন্টে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অ্যাডভার্ব আপনারা কি বুঝলেন? অ্যাডভার্ব বুঝলেন যে এলওয়াই যুক্ত ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব বলবো। আরেকটা কি বুঝলেন? আরেকটা বুঝলেন যে এলওয়াই যুক্ত ওয়ার্ড ছাড়াও অ্যাডভার্ব হয়, সেটা কি নাও, দেন, অলরেডি, এটসেট্রা। ফাইন। এবার প্লেসমেন্ট অংশে চলে যাব, যে অ্যাডভার্ব বসে কোথায়। আসেন আমি একটা সেন্টেন্স লিখি। হ্যাঁ, কি লেখা যায়? I go to school. Dear student, I go to school. এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এটা কেন পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতেছি খেয়াল করেন। আই আছে, সাবজেক্ট আছে, গো ভার্ব আছে, টু স্কুল অবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা জানি। সো দিস সেন্টেন্স উইল বি কল্ড আ পারফেক্ট সেন্টেন্স, তাই না? কারণ এটা পারফেক্ট স্ট্রাকচার ইউজ করছে। তো আপনি আপনার বাসা 5 বছর ধরে থাকতেছেন, কথার কথা সুন্দরভাবে সব কিছু সাজিয়ে ফেলছেন আপনার বাসাতেও। এই সেন্টেন্সের মতো আপনার বাসাটাও কিন্তু এখন পারফেক্টলি ওয়েল ডেকোরেটেড, মাথায় রাখবেন। সো আপনি একটা বড় সাইজের শোপিস কিনে আনছেন, বা একটা ফার্নিচারই ধরেন না, কিনে আনছেন। এখন কিনা এনে একটা ফার্নিচারে ধরলাম, ফার্নিচার কিনে এনে এখন আপনি বিপাকে পড়ছেন যে বাসাতে তো সুন্দর করে সাজাইছি, ফার্নিচারটা কই রাখবো। ঠিক একইভাবে এই সেন্টেন্সে তো আর ফার্নিচার ঢুকানো যাবে না। এই সেন্টেন্সে আমি একটা ওয়ার্ড ঢুকাবো, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে রেগুলারলি। গঠনগত দিক দিয়ে এই রেগুলারলির সাথে এলওয়াই যুক্ত আছে। বলেন তো দেখি, এই রেগুলারলিকে আমরা এখন ফার্নিচার বলবো, না এই রেগুলারলিকে আমরা অ্যাডভার্ব বলবো? ইয়েস মাই স্টুডেন্টস, ইউ আর রাইট। রেগুলারলিকে আমরা অ্যাডভার্ব বলবো। কেন? বিকজ এলওয়াই
ইজ আফটার রেগুলারলি, রেগুলারলির পরে ly ইউজ হয়েছে, ঠিক আছে, রেগুলারলিকে আমরা অ্যাডভার্ব বলবো। তো এখন আমি চাচ্ছি আপনার ফার্নিচারের মতো আমি রেগুলারলিটা এই সেন্টেন্সের ভিতর ঢুকাবো, কিন্তু এই সেন্টেন্সে তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অলরেডি সুন্দর গুছানোই আছে, তো ঢুকামো কেমনে, এই জিনিসটাতেই সমস্যা। এখন গ্রামারবিদরা বলতেছে এরকম একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে আপনি যদি একটা অ্যাডভার্ব ইউজ করতে চান, রেগুলারলি হইতে পারে, অলরেডি হইতে পারে, ইউএস ইউএডব্লিউএল ইউজুয়ালি হইতে পারে, হোয়াট এভার ইট মে বি, যে কোনো একটা হতে পারে, মানে অ্যাডভার্ব এক কথায়। সো আপনি যদি অ্যাডভার্ব ঢুকাইতে চান, ফার্নিচার হিসেবে অ্যাডভার্বকে ঢুকাইতে চান, গ্রামারবিদ বলছে ঠিক আছে সমস্যা নাই, আপনি দুই জায়গায় এই অ্যাডভার্বটা ঢুকাইতে পারবেন। কয় জায়গায়? দুই জায়গায়। পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে নোট করবেন। কয় জায়গায় ঢুকাইতে পারবেন? দুই জায়গায়। দ্য অ্যান্সার উইল বি, দুই জায়গাটা হচ্ছে হয় সেন্টেন্সের লাস্টে আই গো টু স্কুল রেগুলারলি, হয় সেন্টেন্সের লাস্টে ঢুকাইতে পারবেন, অথবা ইমিডিয়েটলি সাবজেক্টের পরে আই রেগুলারলি গো টু স্কুল। কখনো ভার্বের পরে ঢুকানো যাবে না, বা কখনো অবজেক্টের মাঝখানে ঢুকানো যাবে না। রেগুলারলি কয় জায়গায় ঢুকাইতে পারবেন? দুই জায়গায়। কি কি? এক নাম্বার হচ্ছে সাব এর পরে, আর দুই নাম্বার কি বলুন তো স্টুডেন্টস, হচ্ছে একদম ফুল SENTENC ফুল সেন্টেন্স এর শেষে। লেখাগুলো কষ্ট করে বুঝে নেবেন, আর বুঝে নেওয়ার দরকার না, আমি নিজেই তো পড়ে দিচ্ছি। লেখা খারাপ হলে তো আসলে কি করব, এটা একটু অন্যরকম বিষয়, কিন্তু একটু কষ্ট করে বুঝে নেবেন, আর আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে। আই গো টু স্কুল, হয় সাবজেক্টের পরে লিখবেন রেগুলারলি, আর রেগুলারলি তো না, মানে রেগুলারলি বলতে বুঝাচ্ছি অ্যাডভার্বটাকে, ঠিক আছে। আপনি যদি রেগুলারলি ছাড়া অন্য কোনো অ্যাডভার্ব ইউজ করতে চান, হয় সেটা সাবজেক্টের পরে লিখবেন, যদি প্রথম দিকে বসাইতে চান তাহলে সাবজেক্টের পরে লিখবেন, আর যদি শেষের দিকে বসাইতে চান তাহলে কখনো মাঝখান টাঝখানে বসানো যাবে না, একবারে শেষে বসাবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন রেগুলারলি কয়ভাবে লেখা যায়? আই রেগুলারলি আর লিখলাম, ঠিক আছে, আই রেগুলারলি গো টু স্কুল, এটাও হবে, অথবা আই গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি আরটা লাস্টে, এটাও হবে। আশা করি বুঝতে পারছেন যে দ্য প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব আমরা কই বসাবো? একদম সেন্টেন্সের শেষে। আর যদি সেন্টেন্সের শেষে না থাকে আপনার প্রশ্নে, যদি প্রথম দিকে থাকে, তাহলে ভার্বের পরে অবজেক্টের মাঝখানে এগুলো হবে না, সরাসরি সাবজেক্টের পরে অ্যাডভার্ব হবে। আই হোপ বুঝতে পারছেন। এত কথা বলার উদ্দেশ্য, কথা শেষ হয়নি, আরও বলবো অ্যাডভার্ব নিয়ে, তবে আপাতত এতটুকু ক্ষান্ত করবো, কারণ এ রিলেটেড একটা এক্সাম্পল আমরা সরাসরি এখন দেখবো। চলেন, ওইখানে নাই, এখানে আছে। ডিয়ার স্টুডেন্ট, দেখেন, জন ব্যক্তি টেনিস খেলা, ওয়ান্স অর টুয়াইস এ উইক, সপ্তাহে একবার বা দুইবার খেলে। জন যেহেতু সপ্তাহে একবার বা দুইবার টেনিস খেলে, এটাকে বাংলায় বলা হচ্ছে সাধারণত। আমরা বলি না যে আমার ভাই তো জন, তোমার ভাই কি খেলাধুলা পছন্দ করে? আমার এক বন্ধু বললো, তখন আমি বললাম হ্যাঁ করে তো টুকটাক। আমি তো দেখি তো নর্মালি বা সাধারণত, এই তো দেখি তো সপ্তাহে, উইক তো সপ্তাহে, ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুইবার, সপ্তাহে একবার বা দুইবার তোরে টেনিস খেলতে দেখি। এই যে একটা কথা বললাম সাধারণত, সাধারণত ইংরেজি হচ্ছে ইউজুয়ালি। দেখেন চারটা অপশনে ইউজুয়ালি দিচ্ছে। ইউজুয়ালি কি? ইউজুয়ালি কিন্তু একটা অ্যাডভার্ব, চারটা অপশনেই কিন্তু আপনার অ্যাডভার্ব বসাইছে। এখন চারটা অপশনে যেহেতু অ্যাডভার্ব বসাইছে, আমরা অ্যাডভার্বটা কই বসাবো? আমরা হয় শেষে নতুবা সাবজেক্টের পরে। দেখেন কোশ্চেন কিন্তু শেষ করেই দিছে, শেষে আর বসানোর সুযোগ নাই, তাহলে আমাদের সাবজেক্টের পরেই বসাইতে হবে। মানে জনের পর সরাসরি ইউজুয়ালি ওয়ার্ডটা বসাইতে হবে। দেখেন জনের পর এ নাম্বারে সরাসরি ইজ আছে, তার মানে হইল না। জনের পর বি নাম্বারে সরাসরি ইউজুয়ালি আছে। দেখেন এটা হতেও পারে, নাও পারে, ওই কোশ্চেনে যাব না যে এটা হইছেই, এটা আগেই বলা যাবে না, চারটা অপশন করতে হবে। দেখেন জনের পর সি নাম্বারে সরাসরি প্লেস লিখছে, তার মানে এটা হয় নাই। জনের পর ডি নাম্বারে সরাসরি ইজ লিখছে, তারপরে ইউজুয়ালি লিখছে। যদি ইউজুয়ালি আগে লিখতো তারপরে ইজ লিখতো, ইউজুয়ালি আগে আর ইজটা তারপরে, তাইলে একটা সম্ভাবনা ছিল, কিন্তু গোড়াই গলত করে দিছে। জনের পর সরাসরি আপনার ইজ বসায় দিছে, তাহলে আমি মুছে দিলাম। এইটা অল আর ইনকারেক্ট, অনলি বি নাম্বার ইজ কারেক্ট। এই হচ্ছে আপনার ফান্ডা।
টেকনিক। এই জিনিসটা শেখানোর জন্য এত কথা, এত কাহিনী। আর সমস্যা নাই, বৃথা হবে না, কারণ 10-15 মিনিট পরে যে লেকচারটা দিলাম ওটা সামনে আরও কাজে লাগবে। শুধু একটা এইখানেই শেষ হয়ে গেছে এরকমটা না, মাথায় রেখে। 11 নম্বরটা খেয়াল করেন। 11 নম্বরে অ্যাডভার্বের কাহিনী নেই, সেন্টেন্সটা একটু বড়। এই যা দেখেন, হি ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ড্যাশ। এই সেন্টেন্সটা পড়ছেন তো আশা করি। হি ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ড্যাশ। তো এই সেন্টেন্সে আসলে ডিয়ার স্টুডেন্টস অতীত নির্দেশক বা ভবিষ্যৎ নির্দেশক শব্দ নাই। তাহলে আপনারা এক কথায় বুঝেছেন শিক্ষার্থীরা যে এখানে হবেটা কি, প্রেজেন্ট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, যদি প্রেজেন্ট টেন্স করি, এইটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, মানে কোশ্চেনটা কঠিন আসছে, সাইডটা প্রেজেন্ট করে দিচ্ছে, বাদ দিব কি? দেখেন আপনাদের 2 নাম্বার বা 3 নাম্বার, আজকে তো 4 নাম্বার ক্লাস চলতেছে, 2 বা 3 নাম্বারে বলছিলাম একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে, কি করতে হইলে? নেগেটিভ করতে হইলে আপনারা সবসময় চেষ্টা করবেন ডু নট, ডাজ নট, ডিড নট, এইগুলো আনতে চেষ্টা করবেন। এগুলা দিয়ে নেগেটিভ করতে হয় নর্মালি, মানে বেশিরভাগ ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করতে হয়। তো এই সূত্র ধরে যদি আমরা আগাই তাহলে দেখেন সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ করছে। এ নাম্বারও নেগেটিভ, সি নাম্বারও নেগেটিভ, বি নাম্বারও নেগেটিভ, ডি নাম্বারও নেগেটিভ। সেন্টেন্সটা 3টাই নেগেটিভ, 4টাই নেগেটিভ করছে, কিন্তু এ আর সি এগুলা হ্যাজ দিয়ে করছে বা উড দিয়ে করছে, কিন্তু বি আর ডি দেখেন এগুলা কিন্তু ডাস দিয়ে করছে। মানে আমি একটু আগে যেগুলা বললাম নেগেটিভ করতে হলে ডু, ডাস, ডিড আনা প্রয়োজন, তো এরা কিন্তু এগুলা ডাস দিয়ে করছে। তার মানে কি? তার মানে দাঁড়াইলেও এগুলা কাটা, এ আর সি কাটা, আর বি আর ডি এই 2টা থেকে যে কোনো একটা হবে। আসে, একটু আগে বললাম সেন্টেন্সটা অতীত নির্দেশক, যেহেতু কোনো কাহিনী নাই তাহলে পুরাটাই প্রেজেন্ট হবে। তাহলে দেখেন বি নাম্বার, ডাজ নট হ্যাভ প্রেজেন্ট, আবার ডাজ প্রেজেন্ট, 2বারই প্রেজেন্ট করছে। ভালো কথা, পাস্টের তো আমার কোনো আলামত নাই, তাইলে 2টা গ্যাপই প্রেজেন্ট হবে। তাহলে ওরা 2টা গ্যাপে প্রেজেন্ট করছে, এটা সঠিক উত্তর হতে পারে। এবার ডি নাম্বার দেখব। ডি নাম্বার দেখেন প্রথম গ্যাপটা তারা প্রেজেন্ট করছে, ডাজ নট রিকোয়ার, প্রেজেন্ট করছে, কিন্তু দ্বিতীয় গ্যাপটা তারা পাস্ট করে দিছে, উইলের পাস্ট উট করে দিছে। তো শিক্ষার্থীরা আপনারা সবাই কমন সেন্স আছে, তো বুঝতেই পারতেছেন যেহেতু এটা পাস করছে, এটা আমি কেন উত্তর নিব? আমার 1 নাম্বারের মূল্য আছে, আমি বি নাম্বার উত্তর নিব। দ্যাটস ইট, এখানে অ্যান্সার হচ্ছে বি। এটা কোনো নিয়মে পড়ে নাই, টেকনিক্যাল ছিল দেখে গুরুত্ব সহকারে দেখাইলাম। আর 10 নাম্বারটা অ্যাডভার্ব প্লেসমেন্টের নিয়মে পড়ছে। আপনাদের সবার শেখার সুবিধার জন্য আমি আগেই বইতে অ্যাডভার্ব প্লেসমেন্ট লিখে রাখছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সামনে আগাবো। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে রুলটা পড়ছিলাম ওটা ছিল রুল 1। রুল 1টা ছিল PRESENT, প্রেজেন্ট INDEFINITE। রুল 1 ছিল ভাইরা কোনটা বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিটিভ। এবার চলে আসছি রুল 2। রুল 2 হচ্ছে PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াসের। কিসের বলেন তো শিক্ষার্থীরা? প্রেজেন্ট কন্টিনিউয়াসের। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডিফিনিট হতে হলে কোনো ইন্ডিকেটর, কোনো আলামত বা কোনো চিহ্নের প্রয়োজন নাই। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হলে চিহ্ন বা আলামতের প্রয়োজন আছে। নাও, at present, at this moment, day by day, gradually, still, rapidly. 1 2 3 4 5 6 7 7 words. You must memorize these 7 words in order to identify the continuous form of a sentence. ঠিক আছে, একটা সেন্টেন্স কন্টিনিউয়াস হবে কি হবে না সেটা আইডেন্টিফাই করার জন্য ইউ মাস্ট মেমোরাইজ দোজ ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো আপনাকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস মানে আইএনজি, আর কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে চলমান।
চলমান মানে যে কাজটা চলতেছে, এগুলো সবাই জানে। যেটা অনেকে জানেন না সেটা লিখবো। যদি একটা সেন্টেন্স বাংলায় চলমান হয়, ওই সেন্টেন্সের কর্তার শেষে তেছে তেছে বা ছে এইরকম ওয়ার্ড যুক্ত থাকবে। যেমন সে স্কুলে যায়, এটা প্রেজেন্ট টেন্স, নর্মাল প্রেজেন্ট টেন্স। কিন্তু সে স্কুলে যাইতেছে, এই কই রে বাবু, এই তো মা স্কুলে যাইতেছি, এই তো যাইতেছি বা যাচ্ছি, সোজা বাংলায় যদি বলে যাচ্ছি যাচ্ছি, তো সরস্বতীকারে সি অথবা তেসি, যাইতেছি, এগুলা তেসি বা সি এগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। আমি স্কুলে যাই প্রেজেন্ট টেন্স, আমি স্কুলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমার মতো যারা নর্মাল বাংলায় কথা বলবো তারা বলবে যে আমি তো স্কুলে যাইতেছি তেসি, তাহলে ওটাও তেসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। না মানে এখন, এখন আপনি যে কাজ আসেন নাও দিয়ে একটা বাক্য রচনা করি, আমি এখন ভাত খাইতেছি, তাহলে তেসি চলে আসে, তাহলে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, বর্তমানে অ্যাট প্রেজেন্ট অথবা অ্যাট দিস মোমেন্ট এগুলোর অর্থ হচ্ছে বর্তমানে। ঠিক আছে দোস্ত, বহুদিন পর তো তোর সাথে দেখা হইলো, বর্তমানে বহুদিন পর তো তোর সাথে দেখা হইলো, বর্তমানে তুই কি করতেছিস? আরে ভাই বলিস না, লেখাপড়া তো করলাম, চাকরির বাজারে তো চাকরি বাকরি হইলো না কপালে, আমি বর্তমানে একটা ব্যবসায় যুক্ত আছি বা ব্যবসা করতেছি। যদি বলে যে ব্যবসায় যুক্ত আছি, তার মানে সে ব্যবসা করতেছে, বর্তমানে ব্যবসা করতেছে। সো এটার মধ্যেও প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা আলামত আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের তেসে আছে। ঠিক আছে না? অ্যাট দিস মোমেন্ট মানেও বর্তমান, এটা আলাদা কিছু নয়। স্টিল মানে এখনো, এখনো, এখন ইংরেজি নাও, কিন্তু এখনো ইংরেজি স্টিল, এটা মাথায় রাখতে হবে। এখনো, এখনো কথাটা কখন ইউজ করি আমরা ডিয়ার স্টুডেন্টস? ধরেন আপনি আপনার ছোট ভাইকে পড়াচ্ছেন, মানে পড়ানোর দায়িত্বে আছেন আর কি, কথার কথা। তো স্বাভাবিকভাবে আজকের দিনে সবাই সকালে উঠছেন, আপনি আপনার ছোট ভাই সকালে উঠছেন, উঠে দেখেন কি যে উঠে এসে ফোনটা নিচ্ছে। অনেকে নেয়, ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেয়, কারণ ঘুমে একটা ঘুম ঘুম চোখ থাকে, ফোনটা হাতে নিলে চোখটা একটু পরিষ্কার হয়, এটা অনেকের অভ্যাস আছে, থাকতে পারে, কথার কথা বললাম। তো ধরেন ফোনটা নিল, কিন্তু আপনার এই অভ্যাস নাই, আপনি কর্মটা আপনি দেখলেন ফোনটা নিচ্ছে কিন্তু কিছু বললেন না, বললেন এই 8টা বাজে, দুইজন উঠলাম, আমি বাজারটা করে আসি, তো তুই 5 মিনিটের বেশি ফোন চালাবি না, তুই নগদে ফোনটা চালানো শেষ করে যে হাত মুখ দিয়ে পড়তে বসবি, ধরেন বললেন। তো বাজার শেষ করে আপনি 10টায় আসলেন, 2 ঘন্টা, চাইলে ছোটো ভাইরে পাঠাইতে পারতেন, কিন্তু ছোটো ভাইয়ের ভালোর জন্য দেখেন আপনি কত স্যাক্রিফাইস করলেন, 2 ঘন্টা রোদে খাইটা খাইটা বাজার টাজার করে আসলেন। আয়সা দেখলেন কি আপনার ভাইয়ের হাতে এখনো অ্যান্ড্রয়েড ফোন, তখন আপনি রেগে মেগে ফায়ার হয়ে বললেন, কিরে তুই এখনো ফোন চালাচ্ছিস, তুই এখনো, এখন কিন্তু বলি না, এখনো ফোন চালাচ্ছিস, ইউ আর স্টিল ইউজিং ইউর ফোন, ইউরটা ছোট করে লিখলাম, ইউ আর স্টিল ইউজিং ইউর ফোন, তুই এখনো ফোন চালাচ্ছিস, তো তোর সাহস কম না? তো বাংলায় কি বলবো? তুই এখনো ফোন চালাচ্ছিস, ওই এখন ইংরেজি হচ্ছে স্টিল, ইউ আর স্টিল ইউজিং ইউর ফোন, তুমি এখনো ফোন চালাচ্ছ। আশা করি বুঝতে পারছেন যে স্টিল মানে কি। দেখো তুমি এখনো ফোন চালাচ্ছ, ওই যে চালাচ্ছিস, ছি ছি পাইছেন, এই যে চালাচ্ছি, এই যে দেখছেন, তার মানে স্টিল থাকলে কিন্তু বিষয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। দেখছেন তো, স্টিল থাকলে কিন্তু বিষয়টা, কারণ আপনি বাসায় এসে তো দেখবেন আপনার ভাইয়ের হাতে ফোন, মানে সে ফোন চালাইতেছে, তাই না? তার মানে কিন্তু ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে গেল। সো স্টিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডে বাই ডে মানে কি? দিনের পর দিন, দিনের পর দিন ইংরেজি কি ডিয়ার স্টুডেন্ট? ডে বাই ডে। তো ডে বাই ডে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, দেখেন এই যে ছে চলে আসছে। আমি ডে বাই ডে দিয়ে যদি বাক্য রচনা করি, ডে বাই ডে দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস ইজ রাইজিং ডে বাই ডে, দিনকে দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে।
এতদিন বাড়তেছিল দিনকে দিন, মানে আজ থেকে 10 বছর আগে থেকে দিনকে দিন বাড়তেছিল, কিন্তু এখন আর দিনকে দিন না, এখন র্যাপিডলি বাড়তেছে। র্যাপিডলি মানে দ্রুত গতিতে, দ্রুত গতিতে। তাহলে দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস ইজ ইনক্রিজিং র্যাপিডলি, দ্রুত গতিতে বাড়তেছে। আপনি ডে বাই ডে বলেন আর র্যাপিডলি বলেন, দুইটাই ইউজ করলে বাংলায় তেসে বা সে চলে আসে, মানে কন্টিনিউয়াস আইএনজি চলে আসে। আর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ডে বাই ডে আর গ্র্যাজুয়ালি দুইটা একই অর্থ। আমি আবার বলতেছি, ডে বাই ডে আর গ্র্যাজুয়ালি দুইটা একই অর্থ। আর র্যাপিডলি অর্থ দ্রুত গতিতে। সো আপনি যেগুলা ইউজ করেন না কেন তেছে চলে আসে। সো এইগুলা যদি একবার আপনার পরীক্ষার প্রশ্নে এই ওয়ার্ডসগুলা যদি থাকে, তাহলে ইউ মাস্ট মেক দ্য সেন্টেন্স ইন কন্টিনিউয়াস ফর্ম। পুরা সেন্টেন্সকে আপনার কন্টিনিউয়াস ফর্মে ট্রান্সফার করতে হবে। আর কন্টিনিউয়াস ফর্মে বানাইতে হইলে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার, এই পাঁচটার যে কোনো একটা আগে লিখবেন, লেখার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তাছাড়া ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না। কয়টা বললাম? 5টা। এম, ইজ, আর 3টা, ওয়াজ, আর 2টা। টোটাল কয়টা বললাম শিক্ষার্থীরা? 5টা। এই 5টার যে কোনো একটা লিখে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। প্রেজেন্ট হইলে এম, ইজ, আর, পাস্ট হইলে ওয়াজ, আর। চলুন, অনেক কথা হইলে এবার এক্সারসাইজে চলে যায়। 16, আই এম টায়ার্ড। বাইরে সারাদিন ক্লাস করে আমি ক্লান্ত হয়ে গেছি। আই গো টু বেড নাও, গুড নাইট। আমার এখন ঘুমাইতে হবে, গুড নাইট, শুভরাত্রি। পোলাপান সবই ঠিক ছিল, কিন্তু লাস্টে একটা ইন্ডিকেটর, একটা চিহ্ন নাও দিয়ে দিছে। নাও মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আপনার নাও পড়ে, তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। আয়ের পরে তো এম বসে, আর গোয়িং, এই যে এম গোয়িং। ওয়াজ কেন হবে না? নাও তো বর্তমান, বর্তমানে কি কেউ ওয়াজ লিখবে? কোনো পাগল হতো ওয়াজ লিখবে না, তাহলে ওয়াজ হবে না। কি লিখবে? এম গোয়িং। 17 খেয়াল করেন, ডক্টর রিদওয়ান সাহেব ইজ বিজি, সে খুবই ব্যস্ত। হি হ্যাজ এ পেশেন্ট রাইট নাও, তার এখন একটা পেশেন্ট। সে কি? ডাক্তারের কাজ কি? রোগী দেখা। পেশেন্ট দেখতেছে। রাইট নাও মানে নাও মানে বর্তমানে, এই মুহূর্তে পেশেন্ট দেখতেছে। সো যেহেতু দেখতেছে বললাম, তার মানে ভার্বের সাথে আইএনজি। তো ইজ, যেহেতু নাও আছে অবশ্যই ইজ। হ্যাড তো না, এটা পাস্টে। ওয়াজ পাস্টে। সিজ তো নর্মাল প্রেজেন্ট করছে। নাও থাকলে কি প্রেজেন্ট হয় নাকি নাও থাকলে কন্টিনিউয়াস হয়? অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে হি ইজ সিইং এ পেশেন্ট রাইট নাও। তারপর এগুলো তো আপনারা পারবেন, এগুলার পড়ায় সময় নষ্ট করার আমি মনে করি দরকার নাই। আমি সবসময় নিয়মে বেশি ফোকাস করি। নিয়ম একবার বুঝলে এক্সারসাইজ 1-2 ব্যাপার। নাও আছে, প্রেজেন্ট হবে। আই এর পরে তো এম বসে, এম খুঁজেন কই আছে? এই যে ডি নাম্বার, আই এম রাইটিং, দ্যাটস ইট। এটা লাইভ ক্লাসে করতে দিছিলাম, সবাই পারছিল, না পারার কিচ্ছু নাই। ঠিক আছে, হয়ে গেল। 2টা রুল আমরা পড়ে ফেললাম। ও 23 নাম্বারটা কঠিন, হোয়াইলের রুল। ক্লাসে বলেছিলাম, খেয়াল করুন, এই যে আমার এখানেও লেখা আছে হোয়াইলের রুল। এই হোয়াইলের রুল নিয়ে আলাদা একটা টপিক আছে এই রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে। আমি যখন এই হোয়াইলের টপিক পড়াইতে যাব তখন এই নিয়মটা শিখাবো। সো আপাতত আর 23 নাম্বার করাচ্ছি না, কারণ এটা আমরা হোয়াইলের টপিকে এরকম ভুরি ভুরি সেন্টেন্স দেখব। ঠিক আছে, বাদ বাই এগুলো নিজেরা করে নেবেন, এগুলো একই জিনিস। ঠিক আছে, এই যে ইজ কুকিং হবে, বুঝাই যায়। ঠিক আছে, সমস্যা নেই। আমরা তারপরে এই রুলসটা পড়বো না, এগুলা এই রুলসটা তেমন ইম্পর্টেন্টও নয়। আর এই রুলসগুলো পড়লে মাথা নষ্ট করে, মানে খামাখা অপ্রয়োজনীয় জিনিস পড়বো না। আমরা সরাসরি রুল নাম্বার 3-এ চলে যাব। পড়ুন সবাই, একটু স্ক্রিনে একটু পড়ুন রুল নাম্বার 3 কি লেখা। প্রিয় শিক্ষার্থীরা, রুল নাম্বার 1 পড়লাম প্রেজেন্ট টেন্সের, রুল নাম্বার 2 পড়লাম প্রেজেন্টের পি, কন্টিনিউয়াসের সি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের পিসি এর। আর রুল নাম্বার 3 পড়ব PREACENT, প্রেজেন্ট পারফেক্ট সরি এটা না, এই পর্যন্ত প্রেজেন্ট পারফেক্টের। প্রেজেন্ট পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছি, এবার পড়ব প্রেজেন্ট পারফেক্ট, পি ফুল স্টপ পি, মাথায় রাখবেন। রুল নাম্বার 3 কি? প্রেজেন্ট পারফেক্ট।
রুল নাম্বার 3 কিসের? প্রেজেন্ট পারফেক্টের। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয়? নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কখন হয়? 4টা দাগাবেন আগে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। এই 4টা দাগের মধ্যে অলরেডি আর রিসেন্টলি রে স্পেশাল বক্স করবেন। এই 4টা থেকে পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে। এই 4টা দাগাইলাম, আর 4টার মধ্যে অলরেডি রিসেন্টলি থেকে কোশ্চেন আসে আরও বেশি। তো এই 2টা স্পেশাল মার্ক করে দাগাইলাম, ঠিক আছে? এই 4টা ছাড়াও কোশ্চেন আসে ইয়েট থেকে, কোশ্চেন আসতে পারে এভার থেকে, এটা থেকে আসবে না, ইয়েট এভার থেকে আসতে পারে, আপ টু থেকে কোশ্চেন আসে কম, সো ফার, আনটিল নাও, এগুলো থেকে কোশ্চেন আসে কম। আশা করি বুঝতে পারছেন কখন প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কখন হবে? আমার সাথে সাথে আওড়ান সবাই, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। আবার বলেন, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। জোরে বলেন, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। সো এই 4টার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এছাড়া বলেন ইয়েট, এভার, আপ টু, আনটিল নাও, ইয়েট, এভার, আপ টু, আনটিল নাও। এই যে নাও আছে, এই নাও আছে, এগুলো দেখে আবার ভাইবেন না প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওইখানে খালি নাও ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এখানে আবার সঙ্গী নিয়ে আসছে, জাস্ট নাও, বডিগার্ড, বডিগার্ড নিয়ে আসছে, জাস্ট নাও। তো জাস্ট নাও কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট। এখানে খালি নাও বসে নাই, বডিগার্ড নিয়ে আসছে, আনটিল নাও। সো বডিগার্ড বসাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, আনটিল নাও। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে অনেক গবেষণা, রুলস পড়া হইল। এবার প্রেজেন্ট পারফেক্ট করে কিভাবে সেইটা আমরা শিখব। হাউ উই ক্যান মেক আ সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে আমরা একটা সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব সেইটা আমরা এখন শিখব। দেখেন স্ক্রিনে এখন আমি যা লিখবো সেটা হুবাহু মাথায় গেঁথে রাখবেন, খাতায় নোট করবেন। যদি এইখানে আর সমস্যা করেন, মনোযোগ না দেন, তাইলে এটা শিখতে পারবেন না। স্ক্রিনে লিখতেছি হ্যাভ অথবা হ্যাজ। যখনই শুনবেন যে আমার এখন প্রেজেন্ট পারফেক্ট পিপি টেন্স লেখা লাগবে, তখনই মাথায় রাখতে হবে একটা হ্যাভ অথবা হ্যাজ বাধ্যতামূলক আনতে হবে। আমি যদি প্রথমে আপনাকে বলি স্কুলে যাইতে হবে, কথার কথা, তাহলে প্রথম যে জিনিসটা মাথায় আসবে ওটা হচ্ছে ইউনিফর্ম। স্কুলে একটা ইউনিফর্ম পড়তে হবে। প্রথম যে জিনিসটা মাথায় আসবে ওটা হচ্ছে হোমওয়ার্ক। ইসিরে কত SW পড়া দিছে। প্রথম যে জিনিসটা মাথায় আসবে, ইসিরে আজকেও মনে আবার সকাল উঠা লাগবো, সকালের ঘুমটা। স্কুল বললে এত কিছু মাথায় আসে। তো প্রেজেন্ট পারফেক্ট বললে আপনার এত কিছু মাথায় আনা লাগবে না, জাস্ট একটা জিনিস মাথায় আনা লাগবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বললে হয় একটা হ্যাভ নতুবা একটা হ্যাজ। এই 2টার যে কোনো একটা আসবেই। আই রিপিট, হ্যাভ অথবা হ্যাজ, এই 2টার যে কোনো একটা আনতে হবে, ফিক্সড। সো এই 2টার যে কোনো একটা আনলেন, কথার কথা, হ্যাভ অথবা হ্যাজ, 2টার যে কোনো একটা আনলেন। আনার পর ব্র্যাকেটে আপনার যে ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বের ভার্ব 3 V3 ফর্ম করতে হবে। সি হচ্ছে প্রেজেন্ট, স হচ্ছে পাস্ট, আর সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে কোন ফর্মটা করতে হবে? V3 ফর্ম। ধরেন আমি আপনাকে বললাম এই সি, ভাইয়া এই ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স করেন। কি করেন? পাস্ট পারফেক্ট। যেই শুনবেন পাস্ট পারফেক্ট, অমনি কিছু বুঝেন বা না বুঝেন, হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা আনবেন। আর তারপরেই কি কাজ করবেন? এই সি ভার্বের 3 নাম্বার ফর্ম সিন লিখবেন, হ্যাভ সিন, পাস্ট পারফেক্ট হয়ে গেছে। অনেকে পাস্ট পারফেক্ট শুনলে BWN বিন টিন মনে করেন, এই মিস্টার বিন এগুলো এখানে আসবে না, ঠিক আছে? এই বিন টিন এগুলার কাহিনী এই জায়গায় নেই, অন্য জায়গায়। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বারবার বলতেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললাম EAT, ইট, এই ইটের প্রেজেন্ট পারফেক্ট করেন। শোনা মাত্রই আগে একটা হ্যাভ আনবেন অথবা হ্যাজ আনবেন, ইটের V3 EATEN, ইটেন করবেন। এই হচ্ছে আপনার কাহিনী। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে কাহিনী। আমরা রুলস 3 নাম্বার পড়তে গিয়ে শিখলাম 2টা জিনিস। প্রথম জিনিস শিখলাম কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, কখন। দ্বিতীয় জিনিস শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কিভাবে করব, কিভাবে। তাহলে এখন যদি আপনাদের বলি কখন প্রেজেন্ট পারফেক্ট করব,
যখন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, আনটিল নাও, আপ টু, ইয়েট, এভার এগুলা থাকে, তখন প্রেজেন্ট পারফেক্ট করব। ডান। আর কিভাবে করব? ওই হ্যাভ অথবা হ্যাজ আনবো, তারপরে ভার্বের V3। ডান। এই দুইটা জিনিস শিখছেন, এই টপিকটা 100-এ 100 হয়েছে। এই দুইটা জিনিস যদি না বুঝেন গেছেন। সো যদি না বুঝে থাকেন, লাইভ ক্লাসে নেক্সটে আবার আমাকে কোশ্চেন করবেন, আর অথবা ভিডিওটা রিমাইন্ড করে বা ভিডিওটা বারবার পজ করে বারবার দেখে বোঝার চেষ্টা করে। চলেন সরাসরি এক্সারসাইজে এখন আমরা চলে যাব। হি হ্যাজ জাস্ট আউট। এই পোলাপান জাস্ট আছে, আর কি বলবো ভাই, জাস্ট আছে পারফেক্ট। যেহেতু পারফেক্ট করব, হ্যাজ আপনার প্রশ্নে দেওয়াই আছে, ওই জামো দেখেন হ্যাজের একটা দেওয়াই আছে। এখন খালি V3 গন দেখলে এটা কই আসছে? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে আসছে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় এত সোজা কোশ্চেন করে, কিন্তু অনেক আগে আসছে, 2002-03 আসছে। কিন্তু ওই যে দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সহায়ক হোক, কোনো কাজই ছোট না। দুর্যোগ ব্যবস্থাপনা কিন্তু এই কোশ্চেনটা রিসেন্ট সালে আসছে, 19 সালে আসছে। তো রিসেন্ট সালে এরকম এত সোজা কোশ্চেন আসে, দেখছে? তো হ্যাভ বা হ্যাজের পর ভার্বের V3। আপনার হ্যাভ বা হ্যাজ দিয়েই দিছে, খালি V3 করলেই হইল। 30 নাম্বার থেকে মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন শুরু। হি আউট জাস্ট নাও। এই যে জাস্ট নাও আছে, এই যে জাস্ট নাও কমন পড়ে গেছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি এর পরে তো আর হ্যাভ বসে না, হ্যাজ বসে। হ্যাজ আছে কই? একটাতেই হ্যাজ আছে, হ্যাজ গন। তার মানে এটাই উত্তর। 31 নাম্বার জাস্ট নাও। জাস্ট নাও কি লেখা? জাস্ট নাও, এই মাত্র। জাস্ট নাও, এই মাত্র। সো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলো তো প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যদি করি, তাহলে একটা হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস যুক্ত আছে কিসে? হ্যাজে। তাহলে এটাই হবে। হ্যাজ কি আছে দেখেন, এই যে হ্যাজ আছে, দেখছেন? আমার V3 পর্যন্ত পড়া লাগে না। এই যে হ্যাজ হ্যাড, উত্তর হয়ে গেছে, হ্যাজ আছে এটাতে। 32 নাম্বার খেয়াল করেন, আই ড্যাশ হিম অনলি 1 লেটার আপ টু নাও। আপ টু নাও, এখন পর্যন্ত আমি তার কাছে অল্প কিছু চিঠি লিখছি। আপ টু কই থেকে কমন পড়ছে? এই ধ্যান থেকে কমন পড়ে গেছে। হু বা হু দেন কত জায়গায় আসছে। প্রাথমিক শিক্ষা নিবন্ধনে তো আসছে, অ্যাডমিশনে আসছে, কত জায়গায় আসছে। তাহলে আপ টু না হইলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আয়ের পরে হ্যাভ হয়, হ্যাভ খুঁজেন, হ্যাভ একটাতেই আছে। আশা করি প্রেজেন্ট পারফেক্টের ফান্ডা বুঝতে পারছেন। সামনে আমরা অন্য এক্সারসাইজে যাব। আই ড্যাশ হিম অনলি 1 লেটার আপ টু, এটা তো পড়ছি। আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ বা সাপার। ভাই দেখেন হ্যাভ তো দেওয়াই আছে প্রশ্নে, এত সোজা কেন করে? তবে পিএসসিতে আছে, হ্যাভ তো দেওয়াই আছে। হ্যাভ যেহেতু দেওয়া আছে, পরের কাজ কি? ভার্ব 3। এইটা ভার্ব 3 না, এইটা ভার্ব 3 না। হ্যাভ দেওয়া আছে, আবার আনছে, আবার ভার্ব 3 করছে। টোটাল কয়টা ভার্ব? প্রশ্নে একটা ভার্ব দেওয়াই আছে, 2টা ভার্ব, 3টা ভার্ব। দেখেন আমি পরিষ্কার করে দেখাই, এটা একটা ভার্ব, এটা 2টা, এটা 3টা। কেউ যদি সি নাম্বার দেখায়, তার মানে সেন্টেন্সে কয়টা ভার্ব চলে আসবে? 1টা, 2টা, 3টা ভার্ব। এত তো ভুগিচুগি হয় না, সর্বোচ্চ 2টা আসে। তার মানে এই ভুগিচুগি সি নাম্বার হবে না। 2টা কেমনে আসে? আই এম প্লেয়িং ক্রিকেট, এম একটা, প্লেয়িং একটা, 2টা আসছে। আই এম আর প্লেয়িং ক্রিকেট, এম আর প্লেয়িং ক্রিকেট, 1টা, 2টা, 3টা। জীবনে দেখছেন? জীবনে যেহেতু দেখেন নাই, অসম্ভব এটা দেখেও দাগাবেন না। এটা দাগাইলে ভার্ব তো একটা প্রশ্নে আছে, 3টা হয়ে যাবে। তাইলে রইল কোনটা? হ্যাড। যেটা রয়েছে সেটাই হবে। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ বা সাপার। সো হ্যাভের পর যেহেতু V3 বসাইতে হবে, SWC, সি এর V3 যেমন সিন, একইভাবে HAVE হ্যাভ, এই হ্যাভের V3 হচ্ছে হ্যাড। সো হ্যাভ হ্যাড, এটা হচ্ছে আপনার উত্তর। 33 নাম্বার বুঝছেন আশা করি। এবার 34 নাম্বার, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট। এই পোলাপান দেখেন ইয়েট চলে আসছে। ইয়েটের নিয়ম হচ্ছে, ইয়েট থাকলে নেগেটিভ হয়। যারা জানেন না ক্লাসে পড়াইছি, ইয়েট থাকলে কি হয়? নেগেটিভ হয়। ইয়েট আর স্টিল, ইয়েট আর স্টিল, স্টিল তো একটু আগেই পড়াইলাম। ইয়েট আর স্টিল
এগুলা একই কথা। আবার বলতেছি, ইয়েট এবং স্টিল এগুলা একই কথা। মনোযোগ দিয়ে শুনেন, ইয়েট স্টিল একই কথা। স্টিল মানেও এখনো, ইয়েট মানেও কি এখনো, ঠিক আছে। দে হ্যাজ দে রিপোর্টস ইয়েট, রাইট হচ্ছে এখানে মূল ভার্ব, ঠিক আছে। তাহলে তুমি কি এখনো তোমার রিপোর্ট লেখনি, লাস্টে কি লিখলাম দন্ত ন রস্যিকার। তুমি কি এখনো তোমার রিপোর্ট লেখো নাই, লাস্টে কি লিখলাম নাই। তো নি বা নাই, নাই মানে তো না, নি মানে তো না, এগুলা তাহলে নেগেটিভ সেন্টেন্স। তাই বলেছি ইয়েট থাকলে কি হয়, নেগেটিভ সেন্টেন্স হয়। হয় এটা, না হয় এটা। আপনাদের একটু আগে শিখাইছি, আর নেগেটিভ সেন্টেন্স হইতে হইলে ডু ডাজ ডিড দিয়ে করতে হয়। সবাই এটা রাইট দিবেন জানি, কিন্তু এও তো শিখাইছি ভাইরা ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাই না। সো যেহেতু ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এইটা বড় করে শিখাইছি। সো এইটা ফোকাস করবেন, এইটা না। কোনটা ফোকাস করবেন, ইয়েটেরটা। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হবে, হয় হ্যাভ অথবা হ্যাজ থাকবেই। আর দে যেহেতু প্লুরাল, দের পরে হ্যাভ বসে, ঠিক আছে। দের পরে হ্যাভ বসে, বিতে হ্যাভ আছে আর ডিতে হ্যাভ আছে, কিন্তু বি নাম্বার নেওয়া যাবে না, কারণ এটা নেগেটিভ করে নাই। ডি নাম্বার নেগেটিভ করছে, এটা নিব। সো দে হ্যাভেন্ট রিটেন দে রিপোর্টস ইয়েট। তারা কি তাদের রিপোর্টটা কমপ্লিট করছে? তো দলনেতা বা ক্যাপ্টেন বা সিআর যাই বলি, সে বলল যে না, দে হ্যাভেন্ট রিটেন দ্য রিপোর্টস ইয়েট। তারা এখনো তাদের রিপোর্টটা কমপ্লিট করে নাই, দন্তন্যকার নস্যই না, এখনো তাদের রিপোর্টটা কমপ্লিট করে নাই। এখন ইংরেজি সরি, ইয়েটের বাংলা হচ্ছে এখনো, আর হ্যাভেন্ট রিটেন হচ্ছে করে নাই। ওই নাই দেখে আপনার এই নোটটা ইউজ করছে। আশা করি বুঝতে পারছেন। লাইভ ক্লাসে এই পর্যন্তই পড়াইছি, সো আপনাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ 35 নাম্বার থেকে আবার শুরু করব। তো সবাই ভালো থাকবেন, রেকর্ডের ক্লাসটা ফুল দেখবেন, স্পিড বাড়িয়ে না, নর্মাল স্পিডে ফুল দেখে। যদি কোনো সমস্যা নেক্সট ক্লাসে লাইভ ক্লাসে আসবেন। লাইভ ক্লাস ছাড়া তারপর কোশ্চেন করতে পারবেন না, লাইভ ক্লাস এসে কোশ্চেন করবেন। তো সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।